প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি সাপ্তাহিক সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। দর্শক, অনেকের ক্ষেত্রে আমরা এমনটি দেখি যে হঠাৎ করেই আসলে হাত উপরে তুলতে পারছেন না, কিংবা হাতের যে মুভমেন্ট সেটি আসলে সঠিকভাবে করতে পারছেন না। কি হয়েছে, কি করবেন সেই মুহূর্তে, এমন একটি বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় কোমর ও ঘাড় ব্যথায় ফিজিওথেরাপির ভূমিকা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার এস চক্রবর্তী, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, এসপি হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোমর ও ঘাড় ব্যথায় ফিজিওথেরাপি। এই বিষয় সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন এবং ফোন কল থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের সরাসরি ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। একেবারে আসলে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে আসছি, সেটি হচ্ছে হঠাৎ করেই আসলে দেখি যে অনেকের হাত উপরে তুলবার সময় ব্যথা অনুভব করছেন, আবার অনেকের ক্ষেত্রে এটিও হয় যে ধীরে 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 সেই ব্যথাটি বাড়ছে। কি করবেন তখন, আসলে কি হয়েছে ওনার? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। আসলে এটা ফ্রোজেন শোল্ডার হয়ে যায়, কিন্তু ফ্রোজেন শোল্ডার হওয়ার আগে সবারই যেটা প্রথমে অ্যাটাক করছে ক্যাপসুলাইটিস, শোল্ডার জয়েন্টে একটু ব্যথা হবে। এই একটু ব্যথাকে যদি কেউ না কারেকশন করে তাহলে কিন্তু এটা একসময় ফ্রোজেন শোল্ডারে রূপান্তরিত হচ্ছে। এই একটু ব্যথা হলেই ব্যথা ওষুধ খাওয়া যাবে না। এই একটু ব্যথা যদি ফিজিওথেরাপিতে যাওয়া যায় তাহলে 1 দিন বা 2 দিনের থেরাপিতে কিন্তু সে ভালো হয়ে যেতে পারে। বাট এটা যদি পেইন কিলার খেয়ে পেইন কমানোর চেষ্টা করে, আস্তে আস্তে অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডারে ডেভেলপ করছে। তো আমরা বলছি যে ক্যাপসুলাইটিসকে যদি প্রিভেনশন করা যায় তাহলে ফ্রোজেন শোল্ডারকে প্রিভেনশন করা সম্ভব। তার মানে হাঁটুতে এই শোল্ডার জয়েন্টে ব্যথা হলেই ব্যথার ওষুধ না, সাথে সাথে ফিজিওথেরাপি সবচেয়ে বেস্ট রেজাল্ট দেয় এখানে। সেটি আসলে কতদিন লাগতে পারে? না, এটা যদি ইনিশিয়াল স্টেজে 1-2টা থেরাপি যথেষ্ট, বেশি দরকার। যখন ফ্রোজেন হয়ে যাচ্ছে তখন এটা বিভিন্ন স্টেজে চলে যায়, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। তো এই যে স্টেজগুলো, স্টেজ 1-এ তীব্র পেইন থাকে, তখন কিন্তু সময় লাগে বেশি, দেখা যাচ্ছে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ ফিজিওথেরাপি লাগতে পারে। স্টেজ 2-তে যখন চলে যাচ্ছে তখন কিছু অ্যাডিশনটা অনেক বেড়ে যাচ্ছে, ব্যথাটা কমে যাচ্ছে, কিন্তু হাত আর উঁচু করতে পারে না, হাত তুলতে পারে না। মহিলারা আছে চুল বাঁধতে পারে না, জামা পরতে পারে না, শাড়ি গুছতে পারে না, ব্লাউজ পরতে কষ্ট হয়। ছেলেরা আছে মানি ব্যাগ বের করতে পারে না, পিঠ চুলকাইতে পারে না, কেউ হ্যান্ডশেক করতে গেলে প্রচণ্ড পেইনফুল। তখন সময় লাগে, দেখা যায় 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস পর্যন্ত লেগে যেতে পারে স্টেজ 2-তে গেলে। আবার স্টেজ 3-তে গেলে তখন কিন্তু আবার রিকভারি তাড়াতাড়ি হয়, কারণ স্টেজ 3-তে আবার লং টার্ম। যেমন স্টেজ 1টা আমরা বলি জাস্ট 4 সপ্তাহের মধ্যে, যেটা হচ্ছে স্টেজ 2 2 থেকে 3 মাস, স্টেজ 3-তে যখন চলেছে 3+, যখন 3 থেকে 4 মাস, 6 মাসে চলে যাচ্ছে তখন কিন্তু স্টেজ 3-তে চলে যাচ্ছে তারা। তখন আবার সময় একটু তারা কম সময় লাগে, তার মধ্যে ভালো করে ফেলা সম্ভব। কিন্তু সব ক্ষেত্রেই ফিজিওথেরাপি লাগবে। ফিজিওথেরাপি মাস্ট। ও প্রথমেই যদি ব্যথা হয় শোল্ডার জয়েন্টের, সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি দেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, যে সাথে সাথে দিলে তার এই কষ্টগুলো আর হয় না। অনেকের যেটি দেখা যায় যে আগের থেকে ছিল না, কিন্তু ঘুম থেকে উঠবার পর হঠাৎ ব্যথা, তাদের ক্ষেত্রেও কি এই ফিজিওথেরাপি ব্যথা, রাইট, প্রয়োজনীয়? হ্যাঁ, ব্যথা মানেই বুঝতে হবে যে হঠাৎ করে যে ব্যথাটাই হোক, এই ব্যথাটা কেন হচ্ছে প্রথমে আমাদেরকে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে হয় যেটা কেন হচ্ছে। কারণ যে অনেকে লং টাইম ডায়াবেটিস থাকে তাদের কিন্তু হঠাৎ করে ঘুম থেকে ওঠার সময় শোল্ডারে ব্যথা হতে পারে, অথবা কখনো কিছু ধরতে গিয়ে কোমরের টান লেগেছে, কিছু তুলতে গিয়ে হাতে একটা টান লাগলো। তো এই যে হঠাৎ করে যে হাতের জয়েন্টে বা শোল্ডার জয়েন্টে টান লাগছে, ওখানে কিন্তু ক্যাপসুলেরটা ইনজুরি হচ্ছে, সেখান থেকে কিন্তু মূলত ব্যথার সূত্রপাত শুরু হচ্ছে। সো এই হঠাৎ করে লাগাটা বুঝতে হবে তাহলে আমার মাসল উইক হয়ে যাচ্ছে, অথবা ডায়াবেটিসের কারণে ক্যাপসুলটা উইক আছে। তো সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি দিয়ে এটাকে আসলে স্ট্রং করতে হয়। মাসেল যদি স্ট্রং হয় তখন আমাদের জয়েন্টগুলো ভালো থাকে। নিশ্চয়ই। একজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। দর্শক, এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম দৃষ্টি, রাজশাহী থেকে বলছিলাম। জি, সমস্যা বলুন। দর্শক আপনার প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আমার প্রশ্ন হলো, আমার বয়স 20 বছর, আমার হঠাৎ করে কোমর ব্যথা শুরু হয়েছে, আমি বসে থাকতে পারি না। আচ্ছা, কোনো চিকিৎসা করেছেন? না, আমি এখনো কোনো চিকিৎসা করিনি। কবে থেকে ব্যথাটা হচ্ছে? এই 1 মাসের মধ্যে হঠাৎ হঠাৎ করে শুরু হয়ে যায়। জি, ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন, খুব সুন্দর কোশ্চেন, যে এই বয়সে কিন্তু অনেক আমরা কোমর ব্যথা রোগী পাই, 20 বছর বয়স, তার কিন্তু এখন কোমর ব্যথা হওয়ার কোনো সুযোগ নাই, খুব রেয়ার হওয়ার কথা। বাট তার যেহেতু হয়েছে, এটা আমরা বলবো তার মাসেল উইকনেস হতে পারে, বডির ফিটনেস নাই। কারণ এই বয়সের ছেলেমেয়েরা যেটা হচ্ছে, তারা ফিজিক্যাল এক্সারসাইজ করছে না, ফিজিক্যাল ওয়ার্ক না করার কারণে তাদের কিন্তু মেরুদণ্ড দুর্বল হয়ে যাচ্ছে, ফলে কি সামনে ঝুঁকে কিছু করতে গেলে কোমর ইনজুরি হচ্ছে। এটাকে আমরা মেকানিক্যাল ব্যাক পেইন বলি। এটা ট্রিটমেন্ট করতে গেলে ফিজিওথেরাপি দিতে হবে। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে
ফিজিওথেরাপি করেন, ফিজিওথেরাপি শিখে নেবেন, বাসায় এক্সারসাইজ করতে হবে এবং বডির ফিটনেস ধরে রাখতে হবে। পারলে একটা অবশ্যই এমআরআই করে দেখে নেওয়া উচিত, কারণ অনেক সময় প্যাথোলজি থাকতে পারে। কারণ এই বয়সে ব্যথা মানে প্যাথোলজি বা মেকানিক্যাল, প্যাথোলজি থাকার জন্য আমরা চাই একটা এমআরআই করে দেখে নেওয়া। জি, ধন্যবাদ। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটু আমার ওয়াইফের ওই হাঁটু ক্ষয় হয়েছিল, 2 হাঁটু। আচ্ছা। হ্যাঁ, 2 হাঁটু ক্ষয় হওয়ার পরে, জি তো ক্ষয়ের জি। পরে জি ওই ভারতে যেয়ে 2 হাঁটু জি। রিপ্লেসমেন্ট করা হয়েছে। আচ্ছা, এখন কেমন আছেন? এখন ওনার ওই হাঁটু, এটা এপ্রিল মাসের 2 তারিখে করছি। এখন ওনার বা পাটা বেশি ভাঁজ হয় না। আর কি সমস্যা? ডাইন পাটা ভাঁজ হয়, কিন্তু বা পাটা ভাঁজ হয় না। তা আমরা আচ্ছা। ওখানে যোগাযোগ করেছিলাম, ওনারা বলেছিল যে থেরাপি দেন। জি, কিন্তু থেরাপি করাইছি, কিন্তু থেরাপি করানোর পরও ভালো হইতেছে না। এখন কি করণীয়, তো ডাক্তার সাহেব যদি একটু বলতেন। জি ধন্যবাদ। আমরা উত্তরটা দেখেন, খুব সুন্দর কোশ্চেন। অপারেশন করার পরও কিন্তু মূল ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাবিলিটেশন, না হলে অপারেশনটাই কিন্তু ড্যামেজ হয়ে যাবে। কারণ এখন যদি সে সঠিক রিহ্যাবিলিটেশন না পায়, তাহলে এই রিপ্লেসমেন্ট যেটা করেছে এটাও কিন্তু কার্যকরী থাকবে না, আস্তে আস্তে এখানেও ড্যামেজ হয়ে যাবে, পেশেন্ট কিন্তু ডিসেবলে চলে আসে। এই জন্য এই বয়সে রিপ্লেসমেন্ট করতে গেলে প্রথমেই তাকে ফিজিওথেরাপি শুরু করতে হয়, যেটা তাকে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট শুরু করতে হয় আগে, অপারেশনের আগে, দেন অপারেশন, দেন আবার পরে যে ফিনিশিং করতে হয়। তাহলে সে সম্পূর্ণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সব কিছু আবার করতে পারবে। তো দর্শক, যেটা তাকে রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি লাগবে, তাকে যে কোনো ফিজিওথেরাপি হসপিটালে এনে তাকে ট্রিটমেন্ট করতে হতে পারে, প্রয়োজনে অ্যাডমিশন রাখা লাগতে পারে। কারণ ওনার এই যে হাঁটুর সাথে কিন্তু ওনার কোমরে একটা লিঙ্ক থাকে, হয়তোবা সেটা আইডেন্টিফাই হয় নাই, সেটাকে আইডেন্টিফাই না করলে কিন্তু এটা আবার রেজাল্ট পাবে না। এসপি হসপিটাল যেটি রয়েছে সেখানে আসলে হয় কিনা? হ্যাঁ, আসলে এসপি হসপিটাল তো এটার জন্য, রিহ্যাবিলিটেশন হসপিটাল, এই যে হাঁটু রিপ্লেসমেন্ট করা বা অপারেশন ছাড়া, আমরা আসলে অপারেশনের আগে আমরা ট্রিটমেন্টটা করি যেন অপারেশনটা না লাগে। বাট যারা অপারেশন করেছে তাদের জন্য কিন্তু এখানে সুন্দর রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা আছে। তো এখানে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, প্যারালাইসিস, সব রোগেরই এখানে রিহ্যাব মানে কমপ্লিট সলিউশন। তাদেরকে স্বাভাবিক জীবনে যাওয়ার জন্য যা যা করণীয় সবই কিন্তু আমরা নিশ্চয়ই, এখানে আসলে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেটিও আমরা জানবো দর্শকের জন্য। কিন্তু এই মুহূর্তে আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে? আমার নাম শাহনারা, পাবনা থেকে বলছি। জি আমার নাম শাহনারা, জি, পাবনা দর্শক থেকে আপনার প্রশ্নটি করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার সমস্যাটা হলো 2002 থেকে জি শুধু হাতে যন্ত্রণা, এই বাম আচ্ছা। হাতে, ডান হাতে, উভয় হাতেই জি। ঝিলিক যন্ত্রণা। আমার পেশা ছিল শিক্ষকতা। আচ্ছা তো আমি বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তার, আনোয়ারুল্লাহ সাহেবকে দেখাইছি, তারপরে মওদুদ সাহেবকে দেখাইছি জি। ঢাকাতে, পাবনাতে আমাদের রেজা সাহেব অর্থাৎ রিয়াজুল হক রেজা সাহেবকে দেখাইছি। বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তার দেখাইছি। গত আমি শেষবারের মতো আমি হলো ঢাকাতে এমআরআই করাইছি, বঙ্গবন্ধু মেডিকেলে দেখানোর পরে এমআরআই করাতে বলছিল ওনারা, আমি পপুলারে এমআরআই করাইছি। জি, তো আমার হঠাৎ করে আবার এই যে ইদানিং প্রায় 15 দিন হলো এই বাম হাতে এই যে কোনোর উপরটা ঝিলিক, এইটা ব্যথাটা ঝিমঝিম করে না, কিন্তু ঝিলিক যন্ত্রণা হয়, প্রচন্ড ঝিলিক, মানে অসহ্য। জি বুঝতে পেরেছি। এটার কি চিকিৎসা? আমি ফিজিওথেরাপি নিয়েছি বহুবার, আমাদের এখানে পাবনাতে আছে জি। ফিজিওথেরাপি সেন্টার আছে, সিআরপির একটা শাখা আছে পাবনা। এখানে ওনারাও ট্রেনিং প্রাপ্তই ফিজিওথেরাপিস্ট, ওনাদের কাছ থেকে আমি ফিজিওথেরাপি নিয়েছি। জি, তো এখনো বর্তমানে নিচ্ছি, গত বৃহস্পতিবারেও নিয়ে আসি। আপনি থেরাপি কি ঘাড়ের থেরাপি দিচ্ছেন না হাতের থেরাপি দিচ্ছেন? হ্যাঁ, ওনারা ঘাড়ে দেয়, জি ঘাড়ে থেকে মেরুদণ্ড বরাবর দেয়, জি তারপরে আবার হলো এই দুই পাশে, মেরুদণ্ডের দুই পাশেও মানে ম্যানুয়ালি কাজ করে, তারপরে হলো টেন্সটা লাস্টে। জি বুঝতে পেরেছি। জি ধন্যবাদ, আমাদের সাথে থাকুন, আমি উত্তরটা দিই। দেখেন, এটা কিন্তু আসলে ওনার ঘাড়ের সমস্যা ছিল অনেক আগে থেকেই, সেই 22 বছর আগে থেকে। ওনার সার্ভাইকাল ডিসপ্রলাপস,
যেটা আস্তে 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 এখন বেড়ে যাচ্ছে, এটাকে কিন্তু কারেকশন করা হয় নাই। স্টিল নাও ওনার কারেকশন হচ্ছে না, ট্রিটমেন্ট চলছে, বাট এটাতে সুস্থতা আসবে না। কারণ যেটা হচ্ছে তার ডিসপোলাস, মানে ওখানে জয়েন্ট ফেটে জেল লিক করেছে। এটার প্রথম কথা হচ্ছে আপনাকে রেস্টে থাকতে হবে। যেমন ওনার হাড় যদি ফেটে যায়, প্রথম শর্ত হচ্ছে প্লাস্টার করে দেওয়া, যেটাকে আমরা হচ্ছে ইমোবিলাইজেশন করে দেওয়া। তো ওনার ঘাড়ের ডিসপোলাপস আছে, কারণ যারা টিচার কম্পিউটার ওয়ার্কার লেখালেখি করছেন তাদের কিন্তু ঘাড় ইনজুরি হচ্ছে, ডিসপোলাপস, সার্ভাইকাল ডিসপোলাপস হয়। এটার প্রথম শর্ত রেস্টে থাকতে হবে ওনাকে 3 থেকে 6 সপ্তাহ, 21 থেকে 42 দিন রেস্টে থেকে দেন ফিজিওথেরাপি কিন্তু রিপেয়ার করবে না। ফিজিওথেরাপি মাসেলকে স্ট্রং করবে, ব্লাড সার্কুলেশন বাড়াবে, আর রেস্টে জোড়া নিয়ে নেবে। সো 21 দিন যদি উনি রেস্টে থেকে ট্রিটমেন্ট নেয়, উনি 100% ভালো হয়ে যাবে। কিন্তু ফিজিওথেরাপি উনি মাসের পর মাস দিলেও ভালো হবে না। ফিজিওথেরাপি যখন দিবে পেন কিলারের মতো, যখন খায় তখন একটু ভালো থাকে, যখন ফিজিওথেরাপি দিয়ে একটু ভালো থাকে বাসায় গেলে আবার খারাপ, এবং রাতের বেলা এটা বাড়তে থাকে। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনাকে হসপিটালে ভর্তি থেকে 3 থেকে 6 সপ্তাহ ফিজিওথেরাপি দিতে হবে রেস্টে থেকে। এই সময় মুভমেন্ট করা যাবে না, তাহলে এটা 100% ভালো হবে এবং আপনি ব্যথামুক্ত বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারবেন। ধন্যবাদ আপনাকে। অনেকগুলো আসলে ফোন কল আমরা পাচ্ছিলাম দর্শকদের, যে অনেক ক্ষেত্রেই তারা আসলে ফিজিওথেরাপিতে যান না, অনেকে আসলে গরম শেক কিংবা ঠান্ডা শেক যেটি বলা হয়ে থাকে সেটি আসলে ব্যবহার করেন। সেগুলোতে আসলে সেই ব্যথাটি কমে কিনা, কিংবা ফিজিওথেরাপি রিপ্লেসমেন্ট হতে পারে না, আসলে সুন্দর প্রশ্ন করছে। অনেকে আছে এরকম গরম শেক দিচ্ছে, বরফের শেক দিচ্ছে, কেউ মালিশ করছে, কেউ তেল ডলছে। আসলে এগুলো কোনোটাই কিন্তু চিকিৎসা না, এগুলো ফার্স্ট এইড বলা হয়। যে হ্যাঁ, কখনো এমার্জেন্সি পেইন হচ্ছে, যদি অ্যাকুইট পেইন হয় আমরা বলি বরফের শেক দেন, আর যদি ক্রনিক হয় গরম শেক দেন। দিস ইজ নট ট্রিটমেন্ট। আসল চিকিৎসা আমাকে যেতে বলছে ফিজিওথেরাপি কিন্তু অ্যাকচুয়াল ট্রিটমেন্ট। যে ফিজিওথেরাপি চিকিৎসাতে আপনাকে সম্পূর্ণ সুস্থ করতে পারবে, যে প্রবলেমটা ঘটেছে যার কারণে ব্যথাটা, সেই প্রবলেমটাকে সলভ করবে। দিস ইজ দ্য ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি কিন্তু পেইন কমাচ্ছে না, ফিজিওথেরাপি কমপ্লিট প্রবলেমটাকে সলভ করে পেইন কমাচ্ছে। আর গরম শেক ঠান্ডা শেক কিন্তু পেইন কমাচ্ছে, সমাধান করছে না, সমস্যাকে সমাধান করছে না। সো ফিজিওথেরাপির আসলে বিকল্প কোনো ট্রিটমেন্ট নেই। ফিজিওথেরাপি যেখানে লাগবে ফিজিওথেরাপি লাগবে, সেখানে বিকল্প কোনো কিছুই কাজ করবে না। যত দিন যাক, যত ওষুধ খাক, যত কিছুই করুক, ফিজিওথেরাপি ছাড়া রিকভারি করবে না। নিশ্চয়ই। আরেকটি বিষয়, সেটা হচ্ছে অ্যাভাস্কুলার নেক্রোসিস, যেটি আসলে বর্তমান সময়ে আমরা অনেকের ক্ষেত্রেই দেখছি। বিষয়টি আসলে কি, এবং এক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির কোনো ভূমিকা রয়েছে? হ্যাঁ, দেখেন, অ্যাভাস্কুলার নেক্রোসিস অ্যাকচুয়ালি এভিএন নামে সবাই কিন্তু বুঝে, এবং এভিএনটা কেন হচ্ছে এর আসলে মূল আমরা দেখেছি বেশিরভাগই মেডিসিনের রিয়াকশন, যারা স্টেরয়েডটা লং টাইম নেয় তাদের কিন্তু এই এভিএনের সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এভিএন যদি হয়, আমরা যদি আর্লি স্টেজে ধরতে পারি, তাহলে ফিজিওথেরাপির সবচেয়ে চমৎকার কাজ। ফিজিওথেরাপির কি ভূমিকা রয়েছে সেটি নিয়েও জানবো, তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি দর্শক, কে রয়েছেন আমাদের সাথে? দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে কে রয়েছেন ফোন কলে? জি, ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। আমি নারায়ণগঞ্জে বন্দর থেকে। জি, আমরা শুনতে পাচ্ছি, সমস্যা বলুন। আমার গার ব্যথা। জি, গার ব্যথা এক মাস ধরে ওইটাকে অনেক ব্যথা আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা, দেখতে বাইরা আমার মাথা হঠাৎ করে মাথা ঘুরানছে, আর বালিশে ঘুমাইতে পারতাছি না। আমি বালিশে হইলে বেবি টান লাগলে ব্যথা করে। কোনো চিকিৎসা করেছেন? না না। জি, আমরা উত্তরটা দিই, ধন্যবাদ। আমরা অনেক রোগী পাই ঘাড় ব্যথা, ঘাড় থেকে মাথা ব্যথা, ভার্টিগো হতে পারে, বমি হতে পারে, ঘাড় থেকে হাত ব্যথা হতে পারে, বুকে ব্যথা হতে পারে। অনেকে দেখবে যে হাঁটতে চলতে গেলে ব্যালেন্স কমে যাচ্ছে, ইমব্যালেন্স হচ্ছে, যেটাকে আমরা বলছি সার্ভাইকাল মাইলোপ্যাথি। আসলে এরকম প্রচুর রোগী আছে, ওনার যেটা সমস্যা সার্ভাইকালে ডিসপোলাপস আছে, আপার সার্ভাইকাল ডিসপোলাপস থাকে। সেক্ষেত্রে আমাদের কি হতে পারে, ভার্টিগো হতে পারে, হেডেক হতে পারে, মানে মাথা ব্যথা হতে পারে, অনেকে এটাকে বলে মাইগ্রেন, লং টাইম ধরে ব্যথা হচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে, ভালো হচ্ছে না, পেইন ওঠে, মাঝে মাঝে পেইন কিলার খেতে হয়, 1টা 2টা 3টা 4টা মাইগ্রেন। আসলে সব আসছে সার্ভাইকাল থেকে। আমরা অনেক রোগী পেয়ে থাকি সার্ভাইকাল ডিসপোলাপস থাকে। ওনার যেটা হচ্ছে ডিসপোলাপস দিন দিন বেড়ে যাচ্ছে, উনি কিন্তু ট্রিটমেন্ট নিচ্ছেন। এখানে ফিজিওথেরাপি হচ্ছে একমাত্র সলিউশন। ফিজিওথেরাপি দিয়ে রেস্টে থেকে ওই ফাটাকে রিপেয়ার করতে হবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো, আপনার যেটা ঘাড়ে ইনজুরি আছে একটা এমআরআই করে দেখতে হবে, এবং অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে ফিজিওথেরাপি করতে হবে। ফিজিওথেরাপি কিছু এক্সারসাইজ শিখিয়ে দেবে, এটা আপনাকে করতে হবে। আর ঘাড় বাঁকা করে কোনো কাজ করা যাবে না, তাহলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে ভালো থাকতে পারবেন। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই। অ্যাভাস্কুলার নেক্রোসিসের ক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির কি ভূমিকা সেটি শুনছিলাম। জি, আসলে দেখেন, অ্যাভাস্কুলার নেক্রোসিসে বলটা কি হচ্ছে, সেখানে আমাদের ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে বলটা কিন্তু নেক্রোসিস হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, কিন্তু সে কিন্তু ক্যান্সার হচ্ছে না। সো ভয় পাওয়ার মতো কিছু নয়। অ্যাভাস্কুলার নেক্রোসিস কিন্তু মৃত্যুর ডিজিজ না। অ্যাভাস্কুলার নেক্রোসিসের কারণে মানুষ ডিসেবল হতে পারে, কিন্তু ডিসেবল
লেভেলকে আপনি যদি প্রিভেনশন করতে চান তাহলে ফিজিওথেরাপি এখানে কার্যকরী ভূমিকা পালন করবে। যখন স্টেজ 1-এ থাকবে তখন যদি আপনি ফিজিওথেরাপিতে মাসেলকে স্ট্রং করে রাখেন তাহলে যে বলটুকু যতটুকু নষ্ট হয়েছে অতটুকু থাকবে, ওটা আর বাড়বে না, তখন কেউ বলের উপর আঘাত পড়বে না, আপনি ভালো থাকবেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে হবে। জায়নামাজে নামাজ পড়তে হবে, রাইট, নিচে বসে বাথরুম করতে হবে, নিচে বসে বাংলা স্টাইলে খাবার খেতে হবে। আমি কিন্তু অ্যাভাসকুলার নিউজে প্রচুর রোগী আছে যারা স্বাভাবিক জীবনযাপন করছে, কিন্তু যখন স্টেজ আস্তে আস্তে স্টেজ 3-তে চলে যাচ্ছে, নিশ্চয়ই কি করণীয় সেই বিষয়গুলো আমরা জানবো। তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি জি আমি চাঁদপুর থেকে। জি জি সমস্যা, দর্শক আপনার টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে আমাদের প্রশ্নটি করবেন। জি দর্শক আপনার প্রশ্নটি করুন। জি আমি চাঁদপুর থেকে বলছি। জি শুনতে পাচ্ছি, বলুন। আমি 3-4 বার আগে পড়ে গেছিলাম, পড়ে যাওয়ার পরে মাথাতে মনে হয় কোমরে মনে একটু ব্যথা পাইছি আর কি একটু। জি আপনার টিভির ভলিউমটা বন্ধ করে নেন। এই টিভির ভলিউমটা বন্ধ কর, টিভির ভলিউম বন্ধ কর। দর্শক এখন কি সমস্যা হচ্ছে আপনার? একটু বন্ধ কর। এখন সমস্যা বলুন। তারপর ব্যথা করছে, ব্যথার ডাক্তার কাছে বোধহয় একটা পেন কিলার খাইছিলাম এমন, কিন্তু এখন সমস্যা হলে কি শুয়ে থাকলে আরাম লাগে, হাঁটলেও ব্যথা করে না, কিন্তু বসে থাকলে উঠার সময় একটু মাথাটা ব্যথা করে। কতদিন হলো এটা? এটা 3 মাস 3। এক্সরে বা এমআরআই করেছেন? বয়স 60। এক্সরে বা এমআরআই কিছু করেছেন? না 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 কিছু করে না। জি ধন্যবাদ। আমরা উত্তরটা দেখেন, উনি কিন্তু পড়ে গিয়েছিল, সো এখানে অবশ্যই আমাদের একটা এক্সরে করা উচিত অথবা একটা এমআরআই। ওনার ইনজুরি আছে, এই যে এখন বসে থাকলে উঠতে গেলে যে খোঁচা লাগে, তার মানে একটা ইনজুরি আছে যেটা খোঁচা মারে, এবং শুয়ে থাকলে হাঁটলে সমস্যা না, আস্তে আস্তে এটা বেড়ে যাবে। এই যে উনি যে অবহেলা করছে, এটা হচ্ছে বড় সমস্যা। এটা পরীক্ষা করে জাস্ট এক্সরে করলেও বোঝা যাবে, অথবা এমআরআই করতে হবে, অথবা পরীক্ষা নিরীক্ষা না করলে ওনাকে রেস্ট নিতে হবে। এখানে ন্যূনতম 7 দিন ইনিশিয়াল স্টেজ রেস্ট নিতে হয়। 7 দিন যদি রেস্ট নেয়, পাশাপাশি একটু ফিজিওথেরাপি করে মাসেলকে স্ট্রং করে, তাহলে এটা কিন্তু আর সরবে না। নাহলে যত দিন যাবে ব্যথার কারণে আস্তে 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 সরে যাবে, পরে খারাপ হবে। দর্শক আমি আপনাকে সাজেস্ট করব, আপনাকে 1 সপ্তাহ বেড রেস্টে থেকে একটু এক্সারসাইজ করতে হবে। অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এক্সারসাইজটা শিখে নেবেন, যে কোন এক্সারসাইজটা করতে হবে। বেশি এক্সারসাইজ 2টা বা 3টা এক্সারসাইজ করলেই ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেনটা হচ্ছে আমার বাবার জন্য। আসলে সমস্যাটা আমার বাবার। আমার বাবা বলুন, আমরা শুনছি। পুলিশে নিয়োজিত আছেন, তো গত 2 বছর ধরে আসলে তার ডান পায়ে ব্যথাটা হচ্ছে। দেখা যায় কোমর থেকে একদম পায়ের তলি পর্যন্ত তার ব্যথা করে, এবং আমরা বরিশালে ডাক্তার দেখিয়েছি, তো অর্থোপেডিক্সের, তাকে বিভিন্ন পরীক্ষাও দিছে, এমআরআই করাইছে, এক্সরে করাইছে, বাট আসলে এবং অনেক হাই পাওয়ারের ওষুধ দিছে, বাট ব্যথাটা কমতেছে না ওষুধগুলো খাবার পরেও। কি রোগ বলেছে কিছু? তার ব্যথাটা হয়। কি রোগ বলেছে যে এই রোগ আছে, ওনার অসুখটা কি? ডাক্তার যেটা বলেছে হয়তোবা তার কোমরে একটা আর কি ক্ষয় আছে, ওই ক্ষয়টা থেকে আসলে তার এই ব্যথাটা তার পায়ে নেমে আসছে। জি জি আমরা বুঝতে পেরেছি। জি ধন্যবাদ। এটা আসলে ওনার যেটা হচ্ছে ডিসপ্রলাপস হয়ে আছে, যেটা আসলে ওষুধে ভালো হবে না, যত পাওয়ারফুল ওষুধ খাক এটা কখনো ভালো করেও দিয়েছে। জি 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 এটা একটা অ্যাকচুয়ালি বেড রেস্টের থেকে ফিজিওথেরাপি করতে হবে। 3 থেকে 6 সপ্তাহ চিকিৎসা করলে 100% ভালো হয়ে যাবে। দর্শক ওনাকে আমি সাজেস্ট করবো যে একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের পরামর্শ নিয়ে একটা হসপিটালে ভর্তি রেখে তাকে 3 থেকে 6 সপ্তাহ ট্রিটমেন্ট করতে হবে। আমরা সাধারণত 3 সপ্তাহ আমরা এসপি হসপিটালে করি, বাকিটা বাসায় গিয়ে রোগীরা করে। এই 6 সপ্তাহ রেস্টের মাধ্যমে তার যে ইনজুরিটা আছে রিপেয়ার হয়ে যাবে, এবং এই সময় মাসেলটা স্ট্রং হয়ে গেলে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তো আমরা বলি 42 দিন কষ্ট করুন, 42 বছর ভালো থাকবেন। এই যে বছর পর বছর কষ্ট পাচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে। সব রোগীরা দেবেন 10 বছর পর আমার কাছে আসছে, 15 বছর পর আমার কাছে আসছে, কিন্তু আমি কিন্তু 21 দিনে ঠিক করে দিতে পারছি। সো যেটা হলো 21 দিনের কাজ, আপনি কেন 21 বছর কষ্ট করবেন? সো দর্শক অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেন, আপনি রেস্টে রেখে ফিজিওথেরাপি দিবেন। ওই মুভমেন্ট করে ফিজিওথেরাপি দিলে কিন্তু ভালো হবে না, টাকা নষ্ট হবে, সময় নষ্ট হবে, রোগও খারাপের দিকে চলে যাবে। কারণ ফাটল থাকলে রেস্ট ছাড়া সেটা কোনোদিন ভালো হবে না, যত ভালো চিকিৎসা করেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। হ্যালো। জি দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন। আমি খন্দকার রাকিব, বালুকা থেকে, ময়মনসিংহ বালুকা থেকে। জি জি আমি একজন প্রেসারের রোগী, হাই প্রেসার। বর্তমান মাসের
15-16 তারিখ আমি মোটরসাইকেল নিয়ে রানিং অবস্থায় প্রেসার ওঠার পরে আমি হঠাৎ করে পড়ে যাই রাস্তার পাশে। তখন থেকে আমার বাম কুনির যে জয়েন্ট আছে হাতের উপরে কাঁধের, এখান থেকে আমি হাত এমনি উঁচা নিচা করলে প্রচন্ড ব্যথা লাগে, মানে মাংসপেশিতে টান লাগে। এটার জন্য আমি স্বাভাবিক ফার্মেসি থেকে গেছিলাম, ডাক্তার একটা লোকাল ডাক্তার, উনি ব্যথানাশক বড়ি দিতে, কিন্তু খাওয়ার পরে কিছু একটু কম, কিন্তু ব্যথাটা এখনো হাত আপ ডাউন করলে প্রচন্ড ব্যথা লাগে, মানে মনে হয় যে আমার কোনো নার্ভে ব্যথাটা লাগে। এখন এটার জন্য আমি কি, আপনি কোনো এক্সরে করেছেন? না স্যার, আমি কোনো এক্সরে করি নাই। এটার জন্য একটু গরম সেক ব্যবহার করছিলাম, আর ওনারা বলছিল যে লোকাল যে ডাক্তার, যে এটা না ব্যথানাশক বড়ি খাইলে ব্যথাটা কমে যাবে, কিন্তু ব্যথাটা কমে নাই। হ্যাঁ, ধন্যবাদ। যেটা হলো প্রথমত দর্শকের এই উত্তরটি আমরা জানবো। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ দর্শক, আপনার প্রশ্নটি করুন আমাদের। আমার বাড়ি দিনাজপুরে। জি দিনাজপুরে বাসা। জি আমি মানে গর্ভবতী 8 মাস, আমার 3 দিন হলে আর কি, মানে 5 তারিখ আসলে পুরো 8 মাস ফুল হবে। জি। আর 2 মাস থাকতে আমার সমস্যা, পেটের একটু করে ব্যথা, ডাক্তারকে বলি, ওষুধ আমি দেখাই, তাই অল্প করে আসি। আর এই কয়দিন থাকি, মানে 15 দিন থাকি, খুব ব্যথা, পেটের ব্যথা, শুয়ে থাকতে পারি না, বসে থাকতে পারি না, মানে ঘুমাইতে পারি না, খুব সমস্যা। আর পায়খানাটা ক্লিয়ার হয় না, পায়খানা কষা, গ্যাসের ট্যাবলেট, সরকারের গ্যাসের ট্যাবলেট খাই। আচ্ছা। আর ফালগুলা দেয় পায়খানা নরম হওয়ার জন্য, ফাল দেয়, ওগুলা খাই। আপনার কি কোমরও ব্যথা আছে? হ্যাঁ। গর্ভবতী 8 মাস এখন? হ্যাঁ 8 মাস চলছে। জি জি, আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ আমাদের সাথে এখন। দেখেন, প্রথমে যে উনি পড়ে গিয়েছিলেন, ওনার অবশ্যই একটা এক্সরে করা উচিত, কারণ যেহেতু ওখানে আঘাত পেয়েছে, কোনো ফ্র্যাকচার আছে কিনা বা ফেটে গেছে কিনা, ইনজুরি আছে, এটা দেখতে হবে প্রথমত। এটা না দেখে ট্রিটমেন্ট করাটা হচ্ছে বোকামি। আর দেন হচ্ছে যে ব্যথা হতে প্রথম 2-1 দিন খেতে পারে, এখানে গরম পানি বা ঠান্ডা বরফের সে খুব ভালো কাজ করে, একটু ফিজিওথেরাপি দিতে পারবে। তো দর্শক, আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করি একটা এক্সরে করে দেখে নেবেন, দেখে নিয়ে তারপরে আপনি পেইন কিলার খেতে পারেন, একটু ফিজিওথেরাপি দিতে পারেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, অ্যাকুইট কেস, কোনো সমস্যা নাই। দ্বিতীয় প্রশ্ন যে করেছেন, গর্ভবতী অবস্থা 8 মাসে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা, অনেক মায়েরা আছে যে এই সময় ব্যথা হয় এবং এটা ডিসপোলাপসের কারণে ব্যথা হতে পারে। এই কারণে বলা হয় যে গর্ভবতী হওয়ার আগে যেটা আসলে তাকে যে, মানে আমরা বলি যে ট্রিটমেন্ট করে তার ফিটনেস, যেমন একটা মাঠে যদি আমরা মানে ধান চাষ করতে যাই, প্রথমে কিন্তু মাঠটাকে কি করতে হয়, প্রথমে সেটেল করতে হয়, তাই না? সেটা ট্রিটমেন্ট করতে হয়, করে তারপরেও ধান দিতে হয়, তারপরে পাতো লাগায়, তাহলে সেই ধানটা উর্বরা হয়। ঠিক তো, একটা মায়ের যখন বাচ্চা গর্ভবতী হতে চায়, তার আগে তার কোমরটাকে ট্রিটমেন্ট করতে হয়, কারণ এই যে তার ডিসপোলাপস থাকতে পারে, যে কারণে এখন ব্যথা। 8 মাসে তার ব্যথা, এখন পেইন কিলার দেওয়া যাবে না, ফিজিওথেরাপি দেওয়ার রিস্ক আছে। এখন তাকে শুয়ে থেকে শুধু সময়ের অপেক্ষা করতে হবে, গরম পানির সেক দিতে হবে, হালকা কিছু থেরাপি দিতে পারে যেখানে আল্ট্রাসাউন্ড কাজ করছে, বাট বড় হার্মফুল কোনো ট্রিটমেন্ট দেওয়া যাবে না। আফটার ডেলিভারি তখন তাকে ভালো চিকিৎসা করে সুস্থ করা যেতে পারে। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনাকে এখন এই মুহূর্তে রেস্টে থাকতে হবে, যেহেতু 8 মাস বয়স, এখন মুভমেন্টটা কমাই দিতে হবে, কারণ যেহেতু ব্যথা আছে, হাঁটাচলা করলে ব্যথা আরও বেড়ে যাবে। রেস্টে থেকে গরম পানির শেক ভালো কাজ করবে, পাশাপাশি ওখানে ফিজিওথেরাপি সেন্টারে যাওয়া সহ ঝামেলা হতে পারে, সো রিস্ক না নেওয়াই ভালো। বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পর, নর্মাল হোক বা সিজার হোক, দেন আপনাকে ফিজিওথেরাপি করতে হবে, কারণ মেরুদণ্ডের সমস্যা আছে, পরবর্তীতে ব্যথা নাহলে বাড়তে পারে। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই, সারা বাংলাদেশ ব্যাপী অনেক রোগী আসলে বলে থাকেন যে এই ধরনের ব্যথা হয়েছে, ফিজিওথেরাপি সেন্টারে গিয়েছে কিংবা ফিজিওথেরাপি নিয়েছে, ভালো হচ্ছে না, যে সমস্যাটির জন্য গিয়েছে সেটি ঠিক হচ্ছে না। এসপি হাসপাতালে এর কোনো সলিউশন আছে কিনা? জি, আসলে যে এই ফিজিওথেরাপি রিলেটেড যত রোগী আসে, তার মধ্যে অলমোস্ট 10 to 20% পেশেন্ট কিন্তু খুবই সিভিয়ার, যারা সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, ভালো হচ্ছে না। ইন্ডিয়ায় গিয়ে আমি প্রতিদিনই দেখি, চেন্নাই থেকে ফেরত এসেছে, কলকাতা থেকে ফেরত এসেছে, সিঙ্গাপুর থেকে ফেরত এসেছে, কোমর ব্যথার জন্য, হাঁটু ব্যথার জন্য, অনেকে অপারেশন করে আরও খারাপ হয়ে তারপরে এসেছে। তার কারণ হচ্ছে এই 10 to 20% পেশেন্টদের ফিজিওথেরাপিতে কাজ করে, বাট তাদেরকে বেড রেস্টে থাকতে হয়, যে কোনো হসপিটালাইজেশন। ফিজিওথেরাপির উপর হসপিটাল বাংলাদেশে একমাত্র এসপি হসপিটাল, যেটা ফিজিওথেরাপির জন্য কমপ্লিট রিহ্যাবিলিটেশন হসপিটাল, যেখানে কোমর ব্যথা, হাঁটু ব্যথা রোগীরা, প্যারালাইসিস রোগীরা আসবে, কমপ্লিট সুস্থ হয়ে এখান থেকে বেরোবে। এই স্লোগান কিন্তু আমরা দিচ্ছি যে 21 থেকে 42 দিনের ট্রিটমেন্ট করুন, 42 বছর ভালো থাকবেন। সো আমাদের এসপি হসপিটালে রোগী ভর্তি থেকে ফিজিওথেরাপি নেওয়ার সুযোগ আছে, এবং এটা রিহ্যাবিলিটেশনের যা যা দরকার এভরিথিং আমাদের এসপি হসপিটালের মধ্যেই আছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষার প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোমর ও ঘাড় ব্যথা ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে। দর্শক, যখন কোমর বা ঘাড় ব্যথা হবে তখন অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।